আইএমএফের শর্তে জ্বালানির দাম বাড়িয়েছে সরকার। কৃত্রিম সংকটের মাধ্যমে পণ্যমূল্য বাড়ানো হতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। উপজেলায় এখনো প্রার্থীরা প্রত্যাহার করতে পারেন এমপি মন্ত্রীর স্বজনরা, বলছে আওয়ামী লীগ। ত্যাগী নেতাদের জয় প্রত্যাশা। আদালতের নিষেধাজ্ঞাও থামাতে পারেনি কুষ্টিয়ার আওয়ামী লীগ নেতার দখলদারিত্ব। বসত ভিটা হারিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে ভুক্তভোগীরা। ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার হাসপাতাল, 3 বছর ধরে 6 রেডিওথেরাপির 4টি নষ্ট। সিরিয়াল পেতে লাগে 6 মাস। আজগর সকাল থেকে মানুষ বসে রয়েছে, মেশিন দুটোই নষ্ট হয়েছে। 5 মাস ঘোরার পর সিরিয়াস পেয়েছি রেডিওথেরাপির জন্য। এবং দেশের মাঝে মধ্যেই ঘটছে রেল দুর্ঘটনা। উদাসীনতাকে দোষেন বিশেষজ্ঞরা। আগের সুপারিশ বাস্তবায়ন না করার অভিযোগ। কোচগুলো এবং যে ব্রেকিং সিস্টেমগুলো ঠিক আছে, এটা মেনটেন করাটা প্রয়োজন। এবং পাশাপাশি যারা সিগন্যালিংয়ে রয়েছেন, যারা স্টেশন মাস্টার রয়েছেন, তাদের প্রশিক্ষণ এবং রেগুলার তাদের অন জব ট্রেনিংয়ের ব্যবস্থা করাটা প্রয়োজন। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ চুক্তির শর্তানুসারে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জ্বালানির দাম বাড়িয়েছে সরকার, যার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দাম বৃদ্ধির এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বাড়াতে পারে পণ্যমূল্য। মাজহারুল ইসলামের রিপোর্ট। মার্চ ও এপ্রিলের শুরুতে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করে কমালেও মের শুরুতে আবার বাড়িয়েছে। নতুন দামে ডিজেল কেরোসিন 106 টাকা থেকে বেড়ে 107, পেট্রোল 122 টাকা থেকে বেড়ে 124 টাকা 50 পয়সা, আর অকটেন বিক্রি হচ্ছে 126 টাকা থেকে বেড়ে 128 টাকা 50 পয়সায়। এ দাম বৃদ্ধিতে অসন্তোষ বেড়েছে সাধারণ মানুষের মাঝে। খরচ যেই পরিমাণ সবকিছুর দাম, সেই তুলনায় জ্বালানি তেলের দাম নর্মালি অনেক বেশি। সবকিছু যখন দাম বেড়েছে, এই সমন্বয়টা একটু পরে করতে পারতো। তো এইভাবে যদি বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যারা বাইকার, তাদের আমাদের জন্য খুব প্রবলেম হয়ে যায়। পরিবহন মালিক ও ব্যবসায়ীরা জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবের কথা স্বীকার না করলেও বাজারে আরেক দফা বেড়েছে আলু, পেঁয়াজ, ব্রয়লার মুরগি সহ অনেক পণ্যের দাম। যখন তেলের দাম বাড়াইছে তখন 15 টাকা একসঙ্গে দাম বেড়েছে। 1 টাকা 75 পয়সা আমাদের এই পণ্য পরিবহনের উপর ওইরকম প্রভাব বিস্তার করতে পারে। এখনো বাড়ি নেই, 1 টাকা বাড়াতেও তেলের দাম এখনো বাড়ি নেই। যদি 4-5 টাকা বাড়ে তখন হচ্ছে বাড়বে না। তেলের যে 1 টাকা বাড়ছে, এটার প্রভাব এখনো গাড়ি ভাড়ার উপর পড়ে নাই। যদি আরো বাড়ে পরবর্তীতে, তো এটা বাড়াইতে পারে। অর্থনীতিবিদদের মতে জ্বালানি তেলের যে পরিমাণ দাম বেড়েছে তাতে পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব না পড়লেও এই অজুহাতকে কাজে লাগান অসাধু ব্যবসায়ীরা। যে মুহূর্তে কিন্তু আসলে বিশ্ববাজারে তেলের দাম ওইভাবে বাড়ছে না, মোটামুটি একটা স্থিতিশীল জায়গাতে রয়েছে। তো এই অবস্থায় আমি মনে করি যে আরেকটু চিন্তা ভাবনা করে এই কাজগুলো করা উচিত। ব্যবসায়ীরা এই সুযোগে তারা হয়তো জিনিসপত্রের দাম আরও কিছুটা বাড়াতে পারেন, তাদের পরিবহনের ব্যয় হয়তো বাড়বে বা বাড়ছে, সেই এটা অজুহাত দিয়ে তারা জিনিসপত্রের দাম বাড়াতে পারেন। আর জ্বালানি বিশেষজ্ঞদের মতে সরকার আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয়ের কথা বললেও দেশের বাজারে তেলের দাম আন্তর্জাতিক বাজার থেকে 5 থেকে 6 টাকা বেশি। এখন আন্তর্জাতিক বাজারে যেই দামটা আছে সেটার সাথে দেশে যদি 100 টাকা ডিজেল হতো তাহলে কারেক্ট হতো। এখন যেটা আছে আমি মনে করি সরকার 6-7 টাকা বেশি। এই জ্বালানি দিয়েই কিন্তু আমরা পরিবহন চালাই এবং পরিবহনের উপরে কিন্তু মোটামুটি সব কিছুই নির্ভর করে। এটার দামটা অতিরিক্ত বাড়তে দেওয়া ঠিক না। প্রক্রিয়াটা ঠিক আছে, কিন্তু ফর্মুলাটা ভোক্তার ফরে আরেকটু করা যেত। বিগত বছরগুলি সরকার জ্বালানি তেলে লাভ করলেও আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে কমায়নিও বলেও জানান এই বিশেষজ্ঞ। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এদিকে বাজারে নিত্য পণ্যের দাম চড়া। জয়পুরহাটের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, বাজারের সবজির দরদাম কেমন দেখছেন এবং গরমের কোনো প্রভাব রয়েছে কিনা বাজারে আমাদেরকে জানাবেন। ইশরাত, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের সবচেয়ে বড় যে হাট এবং বাজার, সেটা হচ্ছে জয়পুরহাটের নতুন হাটে। এই নতুন হাট থেকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু সবজি সরবরাহ হয়। এখানকার চাহিদা মিটে সারা বাংলাদেশে সরবরাহ হয়। তবে একটা জিনিস আমি এখানে যে ব্যবসায়ী এবং ক্রেতা তাদের সাথে এসে কথা বলে যেটা জেনেছি,
সেটা হচ্ছে যে গত সপ্তাহে থেকে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু প্রায় 10 টাকা থেকে 30 টাকা পর্যন্ত দাম বেড়ে গেছে। এখানে একজন ব্যবসায়ী আছেন, তার সঙ্গে আমি একটু কথা বলে জানতে চাইবো যে কাঁচা বাজারের হঠাৎ করে দাম কেন বেশি হলো, আপনি একটু জানাবেন। হ্যালো, কাঁচা বাজারের গত হাটের তুলনায় করলা ছিল আপনার 40-30, এখন করলা হচ্ছে 60, পুটুলের কেজি ছিল হলো 30-40, সেখানে পুটুলের কেজি হচ্ছে 70। এবং পেঁয়াজের দাম, পেঁয়াজ এবং রসুন এবং আদা, এটা গোটাটা সিন্ডিকেটের মাধ্যমে চলে গেছে। কেজি প্রতি মনে করেন যে 20 টাকা 25 টাকা হারে বেশি। এবং কাঁচামরিচ গত হাটে ছিল হচ্ছে হলো 40-45 টাকা পাইকারি বাজার ছিল, আজকে সেই হলো বাজার হলো 70 টাকা পাইকারি চলছে। এবং কাঁচা মালের দিন যখন যাচ্ছে তাতেই আরো বাড়তি হচ্ছে। এটা কারণটা কি মনে করছেন এটা ব্যবসা হিসাবে? কারণ যে রোদের বা করোনার কারণে যে মুকুলগুলো আসছে সেগুলো ঝুরে পড়ে যাচ্ছে, তার বিনিময় উৎপাদনের সংখ্যা কম, এই জন্য আমদানিও সংখ্যা কম, যার বিনিময় এই যে কাঁচা মালের চাহিদা যে পরিমাণ, ওই পরিমাণ উৎপাদন হচ্ছে না, বিধায় কাঁচা মালের মানে দ্রব্যমূল্যের দামটা বেশি। ধন্যবাদ আপনাকে। আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলবো। আপনি তো বাজার করতে এসেছেন, তো গত সপ্তাহের থেকে এই সপ্তাহে কি দাম বেশি? জি বেশি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। গত সপ্তাহে বলতে 4 দিন আগে আমি পেঁয়াজ লেগেছি 55 টাকা কেজি, আজকে সেই পেঁয়াজের দাম 65 টাকা কেজি, কেজিতে 10 টাকা বাড়ছে। এরকম প্রত্যেকটা কাঁচা মালের দামের কথা যেটা বলতেছেন, এটা না হয় খরা মৌসুমের জন্য দাম বাড়ে। ধন্যবাদ আপনাকে। আমি একটা বিষয় জানিয়ে রাখি যে হঠাৎ করে এখানে কিন্তু এই দেশের যে হঠাৎ করে গরম এবং এই যে তাপদাহের প্রভাবে কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছেন যে এই কাঁচা বাজারেও একটা প্রভাব পড়েছে। এই ছিল আমার জয়পুরহাটের কাঁচা বাজার থেকে সর্বশেষ ইশরাত। রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার মাছের দরদাম জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন এবং দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ইশরাত। আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়ী জেলার মাছের কথাটি যদি বলি, প্রথমে বলতে হবে যে পদ্মা নদীর পারে অবস্থিত এই রাজবাড়ী জেলার পদ্মা নদীর মাছের চাহিদাটা বেশি এবং বাজারে পদ্মা নদীর মাছই ওঠে বেশি। তো আমি যে এই মুহূর্তে যে বাজারটা দাঁড়িয়েছি, এটি গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর পারে দৌলতদিয়া ঘাটের মাছের বাজার। এই মাছের বাজারে চিত্রটি যদি আমি একটু দেখাই, তো এই মাছের বাজারে এখন যদিও একটু লোক সমাগম কম, মাছও কম পাওয়া যাচ্ছে, তবে এই মাছের বাজারে ভোর 5টা থেকে শুরু করে সকাল 7টা পর্যন্ত মাছ চলে। তো এই বাজারে পদ্মা নদীর মাছ পাওয়া যায়, যে মাছ পড়ে যায় শতভাগ মাছ পদ্মা নদীর মাছ, আর এই পদ্মা নদীর মাছের চাহিদাটাও বেশি। এই মাছের বাজারে দেশের বিভিন্ন জেলা থেকে এসে ক্রেতারা এসে মাছ ক্রয় করে তারা কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং অনলাইনেও এই জায়গার মাছটি বিক্রি হচ্ছে বলে যারা সাধারণ ব্যবসায়ী তারা আমাদেরকে জানিয়েছেন। এই বাজারে প্রতিদিন সকাল ভোর 5টা থেকে 8টা পর্যন্ত বাজার মাছের বিক্রি হয়, সেখানে কিন্তু 15 থেকে 20 লক্ষ টাকার আমদানি রপ্তানি হয় বলে তারা জানিয়েছেন। পাশাপাশি সারাদিনও কিন্তু মাছের চাহিদাটাও আছে। এখান থেকে বিভিন্ন এলাকা থেকে মাছ যারা ক্রয় করে থাকে, তারা এখানকার মানুষের সাথে বা ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে মাছ কিনে থাকে। তবে একটি বিষয়, ক্রেতাদের সাথে বা ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে পদ্মা নদীর পাড়ের মাছ, পদ্মা নদীর মাছ হওয়ার কারণে এই এলাকার মাছের দাম তুলনামূলক মূল্য বেশি। তবুও মাছের দাম বেশি থাকার পরেও এই জায়গার মাছের চাহিদাটা অনেকটা বেশি। এখানে কিন্তু নদীর ইলিশ মাছ, পাঙ্গাস, রুই, কাতলা, বড় বড় যে মাছ রয়েছে, তার পাশাপাশি ছোট যে পদ্মা নদীর যে নানা প্রকার ছোট মাছ আছে, সেই মাছের চাহিদাটাও কিন্তু এখানে বেশি, বা এখানে কিন্তু সেই প্রকার মাছটি পাওয়া যাচ্ছে বলে ক্রেতারা আমাদের কাছে জানিয়েছেন। আর একটি বিষয়, যে এই মাছের বাজারে যে ভালো একটা যে দিক রয়েছে, সেই দিকের কথাটা যদি বলি, এখানে যে তাজা মাছ,
সেই ক্রেতা বা বিক্রেতারা কিন্তু সেটি বলছে এখানে কিন্তু বরফের কোনো মাছ বিক্রি হয় না। তারা কিন্তু জানাচ্ছেন যে এখানে নদীর মাছ এবং তাজা মাছটি কিন্তু তারা পাচ্ছেন। আর এখানে ইলিশ মাছের দামটা কিন্তু 800 টাকা থেকে 2000 বা 2500 টাকাও কিন্তু আছে বলে তারা জানিয়েছেন। সব মিলে বলা যায় রাজবাড়ী জেলা পদ্মা নদীর পাড়ে অবস্থিত হওয়ার কারণে এই জেলার বিভিন্ন বাজারে পদ্মা নদীর মাছ পাওয়া যাচ্ছে। তো এই ছিল রাজবাড়ী জেলার মাছের বাজারের সর্বশেষ সংবাদ। আমি একটু চলে যাচ্ছি স্টুডিওতে। ইসরাত, শামীম, আপনাকে ধন্যবাদ। রাজবাড়ী থেকে মাছের সরবরাহ দরদাম নিয়ে বলছিলেন শফিকুল ইসলাম শামীম। নির্দেশনা অমান্য করে এখনো উপজেলা নির্বাচনে মাঠে থাকা এমপি মন্ত্রী স্বজনদের সরে যেতে আহ্বান জানাচ্ছে আওয়ামী লীগ নেতারা। বলছেন মার্কা পেলেও ঘোষণা দিয়ে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ আছে। জানান ভোটের মাধ্যমে দলের তৃণমূলের ত্যাগী নেতারা স্থানীয় সরকারের দায়িত্ব পাক, এটাই চাইছে আওয়ামী লীগ। তবে যেসব স্বজন এখন চেয়ারম্যান পদে আছেন তাদের ক্ষেত্রে দল নমনীয় থাকবে। জয় যাদবের রিপোর্ট। বৃহস্পতিবার গণভবনে সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ নির্বাচনে দলের সংসদ সদস্য ও মন্ত্রীর স্বজনের বিষয় স্পষ্ট করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পারিবারিক ফর্মুলা কি? নিজে, ছেলে মেয়ে, স্ত্রী, এই তো। আপনার এটা হিসাব করেন তো কয়জন ছেলে মেয়ের কয়টা স্ত্রী দাঁড়িয়েছে? এর বাইরে তো আর পরিবার ধরা হয় না। সেদিনই রাতে সংসদীয় দলের সভায় বৃহত্তর স্বার্থে দলের ক্ষমতা কুক্ষিগত না রাখতে এমপিদের সতর্ক করে দেন তিনি। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। এবং নেতারা বলছেন তৃণমূলের দুঃসময়ের পরীক্ষিত নেতারা যাতে স্থানীয় সরকারের নেতৃত্বে আসেন সেটিই লক্ষ্য। সেক্ষেত্রে এমপি মন্ত্রীর স্বজনরা যেন বাধা না হন সেজন্যই তাদেরকে সরতে বলা হয়েছে। আমাদের তৃণমূলের নেতারা তারা যাতে সুযোগ পায়। এখন যারা এমপি, যারা মন্ত্রী, তারা উপজেলা চেয়ারম্যান, তারা তারপরে ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যান হবে, এটা সাধারণ জনগণ খুব ভালোভাবে দেখবে না। আমাদের দলের নেতাকর্মীরা, দুঃসময়ের নেতাকর্মীরা ইলেকশনে অংশগ্রহণ করার জন্য একটা সুযোগ পায়, সেই সুযোগটি আমরা এবার করে দিতে চেয়েছি। যে কারণে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা জনপ্রিয়, যারা জনগণের ভোট পেয়ে তারা নির্বাচিত হয়ে আসুক, এটা আমরা চাই। এক্ষেত্রে যাতে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়। যে স্বজনরা এখনো প্রার্থিতা প্রত্যাহার করেননি তারা শেষ মুহূর্তেও যাতে সরে যান, দল সে চেষ্টা চালিয়ে যাবে। আইন অনুযায়ী প্রার্থী পদ প্রত্যাহারের দিন শেষ হয়ে গেছে, কিন্তু এর পরেও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর স্কোপ আছে। তো এখনও যদি তাদের বোধোদয় হয়, তারা যদি নির্বাচন থেকে সরে দাঁড়ান আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে, এটিও তাদের শুভবুদ্ধির উদয় হয় বলে আমি মনে করি। যে কোনো মুহূর্তে কিন্তু তারা উইথড্র করতে পারে, মার্কা পাওয়ার পরেও কিন্তু উইথড্র করতে পারে। তবে এমপি মন্ত্রীদের স্ত্রী সন্তান যারা বিদ্যমান চেয়ারম্যান আছেন তাদের প্রার্থী হতে বাধা দেওয়া হবে না বলেও জানান নেতারা। বাস্তব হচ্ছে গিয়ে যে এর ভিতরে অনেক ইনকামবেন্ট আছে যারা উপজেলার চেয়ারম্যান, তারা তো আত্মীয় যদি কাছেরও হয়, কিন্তু তারা যখন ইনকামবেন্ট, তো তাদের আত্মীয়তার জন্য যখন তারা আগের বারও হয়েছে, তো এদের এখন বাদ দেওয়ার কি যুক্তি হতে পারে? নেতারা জানান বিএনপি না আসায় জাতীয় নির্বাচনের মতো ভোটারদের কেন্দ্রে আনতে আওয়ামী লীগ উপজেলা পরিষদ নির্বাচনেও এমন কৌশল নিয়েছে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। প্রকাশ্যে দিনে দুপুরে ফিল্ম স্টাইলে হামলা চালিয়ে বসতভিটা দখলের অভিযোগ উঠেছে কুষ্টিয়ার এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। আদালতের নিষেধাজ্ঞাও থামাতে পারেনি এই নেতার দখলদারিত্ব, যার প্রমাণও মিলেছে হামলার সময় ধারণ করা সিসি ক্যামেরার ফুটেজে। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি ভুক্তভোগী পরিবারটি। আওয়ামী লীগের এ নেতার ক্ষমতার কাছে সবাই যেন অসহায়। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 29 এপ্রিল দুপুর 12:30 কুষ্টিয়ার কালীশঙ্করপুরের শাহজাহানের বাড়িতে ফিল্মি স্টাইলে হামলা চালায় 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক ও তার সন্ত্রাসী বাহিনী। প্রায় 1 ঘন্টা ধরে চলে ভাঙচুর। টিনশেড ও চাটাই দিয়ে ঘিরে দখলে নেওয়া হয় শাহজাহান মালিতার বসতভিটা। 3 দিন পেরিয়ে গেলেও প্রশাসনের কাছে অভিযোগ দিয়ে মেলেনি কোনো প্রতিকার, অথচ এ বিষয়ে রয়েছে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা। লোকজন এসে ভাঙচুর করে আমার এই যে গাছপালা কেটে জায়গাটা দখল করেছে, পানির লাইন
বা পানির ট্যাঙ্কি এগুলো ভেঙে দিয়ে আমাকে এখান থেকে উচ্ছেদ করবে আর কি জোরপূর্বক। মানে জায়গা আমরা বসবাস করছি, আমাদের বাড়ি ঘর তো সব রয়েছে, আর আপনার জায়গা কেমন করে হলো? তখন বলছে যে হ্যাঁ আমার ক্ষমতা আছে, আমরা দখল করছি, পারলি তোরা ঠেকা। আমাদের কোনো বিচার হচ্ছে না, থানার থেকে ফোন দিলে আরো আমাদের বকাবাধ্য করছে থানার প্রশাসন। আইনজীবীরা বলছেন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করা আদালত অবমাননার শামিল। কেউ যদি আদালতের এই ধরনের আদেশ অমান্য করে এবং আদালতের যদি দৃষ্টিগোচর করা হয় তাহলে আদালত অবশ্যই তাকে 6 মাস দেওয়ানি কারাগারে আটক রাখার নির্দেশ সহ অর্থদণ্ডও দিতে পারে। তবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক এই সম্পত্তি নিজের দাবি করে অভিযোগকে মিথ্যা বলছেন। সম্পূর্ণ মিথ্যা কথা। ওই জায়গাটা আমার, উনি আমার ছাবড়ার মধ্যে উনি গরুর গোয়াল করে, তাহলে উনি আগে আইন অমান্য করলো না আমি অমান্য করলাম? মামলা করা জমি, মামলার জমি কোনোদিন কিনা বিক্রি হয় না, কিভাবে কিনলাম এটা তো আদালত দেখেছে। এ ঘটনায় ভুক্তভোগী শাহজাহান মালিথা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ বলছে তারা অভিযোগ পাননি। অভিযোগ দিচ্ছে কিনা এখন আমি জানি না, কিন্তু অভিযোগ পাইলে আমরা ব্যবস্থা নেব। আমরা বিষয়টা আদালতের উপরে ন্যস্ত করে দেবো, আমরা আইনগত যে ব্যবস্থা নেয়ার সেটা আমরা নেব। 40 বছর ধরে বসবাস করা এই বসতভিটা আওয়ামী লীগ নেতার দখলের হাত থেকে মুক্ত করতে প্রশাসনের পদক্ষেপ চাই ভুক্তভোগী পরিবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নিজেই ক্যান্সারে আক্রান্ত দেশের একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল। 6টি রেডিওথেরাপি মেশিনের 4টি নষ্ট 3 বছর ধরে। 20 লাখ রোগীর জন্য 2টি মেশিনে সিরিয়াল পেতে লেগে যায় 6 মাস। 10 বছরে কেনা হয়নি একটি মেশিনও। পরিচালক জানালেন যে 2 বছর আগে দেয়া ক্রয় চাহিদায় একটি মেশিন এলেও তা বিমানবন্দরে পড়ে আছে মাসখানেক ধরে। সরকারি পর্যায়ে আর কোথাও রেডিওথেরাপির সুযোগ না থাকায় মৃত্যুর মুখে হাজারো অসহায় ক্যান্সার রোগী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইম ইসলাম গেল 3 মাস ধরে মহাখালী ক্যান্সার গবেষণা হাসপাতালে ঘুরছেন মায়ের রেডিওথেরাপি সিরিয়াল পেতে। এর আগে সার্জারি, কেমোথেরাপি সহ নানা চিকিৎসায় আর্থিকভাবে নিঃস্বপ্রায় পরিবারের বেসরকারি হাসপাতালে চিকিৎসার সামর্থ্য না থাকায় মায়ের প্রাণ রক্ষায় মাসের পর মাস এখানেই ঘুরছেন রেডিওথেরাপি দিতে। এখানে মোটামুটি 10,000 টাকার মধ্যে আর কি শেষ হয়ে যায়, মানে পূর্ণাঙ্গ ট্রিটমেন্টটা পাওয়া যায়। অন্যদিকে মাগুরার মফিজ শেখ 4 মাস পর বৃহস্পতিবার রেডিওথেরাপি নিলেন। তবে ক্যান্সারের সঙ্গে 1.5 বছরের লড়াইয়ে নিস্তেজ প্রাণে হারিয়েছেন কথা বলার শক্তিও। আমি 3 মাসের মাথায় যে 4 মাসে যে ডেট ফেলেছি। দেশের ক্যান্সার রোগীদের ভরসাস্থল এই হাসপাতাল নিজেই যেন ক্যান্সারে আক্রান্ত। 6টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে 4টি নষ্ট 3 বছরেরও বেশি সময় ধরে। সচল আছে মাত্র 2টি মেশিন। এই আজগর সকাল থেকে মানুষ বসে রয়েছে, মেশিন দুটোই নষ্ট হয়েছে। 5 মাস পর সিরিয়াস পেশেন্ট রেডিওথেরাপির জন্য। আমরা তো বাইরে যাইতে পারি না, কারণ আমাদের এরকম ক্ষমতা নাই। দেশে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হন প্রায় 2 লাখ মানুষ। দেশের বিপুল এ রোগীর জন্য একমাত্র বিশেষায়িত হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন গড়ে 1,500-এর বেশি রোগী, যাদের প্রত্যেকেরই কোনো না কোনো সময় রেডিওথেরাপি দরকার হয়। জাতীয় এ প্রতিষ্ঠানটিতে সবশেষ একটি রেডিওথেরাপি মেশিন যুক্ত হয় 2014 সালে। এর আগে 2007 সালে কেনা হয় 5টি, কিন্তু এই 6টির মধ্যে 4টি মেশিন দীর্ঘদিন অকেজো থাকার পর পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বাকি 2টিও চলছে কোনো রকমে। মহাখালী ক্যান্সার গবেষণা হাসপাতালের বাইরে এই মুহূর্তে কোথাও এই থেরাপি দেওয়ার সুযোগ নেই। বেসরকারি পর্যায়ে চিকিৎসা সরকারি হাসপাতালের খরচের তুলনায় 15 গুণ বেশি। ক্যান্সার গবেষণা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান বলছেন, সচল 2টি মেশিনে প্রতিদিন 200 মানুষকে সেবা দিতে একবার থেরাপির সিরিয়াল পেতে রোগীকে অপেক্ষা করতে হয় কমপক্ষে 4 মাস। প্রায় 200 রোগী চিকিৎসা পাচ্ছে, কিন্তু ওয়েটিং আছে 2000। যে চিকিৎসা দরকার সেটা দিবেন না, এতে করে রোগ যে মানে প্রোগ্রেশন করবে না, বেড়ে যাবে না, সেটা তো বলার কোনো সুযোগই আমার নেই। হাসপাতালের পরিচালক বলছেন, গেল 2 বছর ধরে 2টি মেশিন আনার প্রক্রিয়া চলছে। গত মাসে একটি কেনা হলেও বিমানবন্দরে পড়ে আছে 1 মাস ধরে। ইতিমধ্যে আমরা একটা নতুন মেশিন ক্রয় করেছি এবং স্বাস্থ্য অধিদপ্তর আমাদের আরেকটা নতুন মেশিন দিবে আমাদের এখানে, তাহলে আরও 3টে বাংকার কিন্তু খালি। এই মেশিনগুলিতে পরবর্তী পর্যায়ে আমরা মেশিন বসাবো। গেল 10 বছরে 20 লাখের মতো মানুষ ক্যান্সারে আক্রান্ত হলেও দেশের স্বাস্থ্য খাতে যুক্ত হয়নি কোনো রেডিওথেরাপি মেশিন। উল্টো কার্যকারিতা হারিয়েছে ঢাকা মেডিকেল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী সহ 8 হাসপাতালের রেডিওথেরাপি মেশিনও। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেশে প্রতিনিয়ত ঘটছে রেল দুর্ঘটনা।
সে তুলনায় কারণ চিহ্নিত করে নেওয়া হয় না পর্যাপ্ত ব্যবস্থা। অনুসন্ধানে মিলেছে যে বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে লাইন ত্রুটি সহ সিগন্যালের ত্রুটির কারণে। আর দক্ষ লোকবলের সংকটের সাথে অসচেতনতাকে দুষলেন স্বয়ং রেল মহাপরিচালক। বিশেষজ্ঞদের পরামর্শ, নিরাপদ রেল ব্যবস্থা গড়তে প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি। শাহাদাত নিশাদের রিপোর্ট। কখনো মুখোমুখি সংঘর্ষ, কখনো লাইনচ্যুত হয়ে বা অন্য যানবাহনের সঙ্গে সংঘর্ষে দেশে প্রায় ঘটছে রেল দুর্ঘটনা। এতে প্রাণ যায় অনেকের, আবার গুরুতর আহত হয়ে অনেক মানুষ আজীবন পঙ্গুত্ব বরণ করছেন। সবশেষ দুর্ঘটনার ঘটনা গাজীপুরের জয়দেবপুরে। 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষে লাইনচ্যুত হয় যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের 10 বগি। কেউ প্রাণ না হারালেও আহত হন বেশ কয়েকজন। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে 2020 সালে 108টি দুর্ঘটনায় নিহত হন 228 জন, আহত 54 জন। 2021 সালে 123 দুর্ঘটনায় 147 জন নিহত এবং 39 জন আহত হন। 2022 সালে 354 দুর্ঘটনায় 326 জন নিহত আর 114 জন আহত হন। গেল বছর 287 রেলপথ দুর্ঘটনায় 318 জন নিহত এবং 296 জন আহত হন। বর্তমানে দেশের 43 জেলা রেল নেটওয়ার্কে যুক্ত। দেশের ইতিহাসে লাইনচ্যুত সহ সিগন্যালের ত্রুটির কারণে ঘটছে বেশিরভাগ দুর্ঘটনা। রেলে অভিজ্ঞ লোকমাস্টারের সংকট সহ পর্যাপ্ত লোকবলের অভাবকে দুর্ঘটনার জন্য দায়ী করছেন রেলওয়ের মহাপরিচালক। তো যথাযথভাবে পালন না করার কারণে হয়তো পয়েন্ট যেটা যেভাবে সেট করার কথা ছিল, হয়তো যে লাইনের পক্ষে করার কথা ছিল আর না করে অন্য লাইনের পক্ষে হয়তো করতে পারে, অথবা এটা যেহেতু নন ইন্টারলকিং এখানে আমাদের টেকনিক্যাল সাইডেও সমস্যা থাকতে পারে। তো যেহেতু এটা অটো সিস্টেম না আর কি, এটা এখন ম্যানুয়ালি, যেহেতু এখানে প্রজেক্টে কাজ হচ্ছে, ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রে হয়তো যে আমাদের যে সিস্টেম কাজ করার কথা সেখানে হয়তো সিস্টেমে কোনো ত্রুটি থাকলেও থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন দুর্ঘটনায় তদন্তের সুপারিশগুলো বাস্তবায়ন হলে দুর্ঘটনার হার কমতো। এটা দায়সারা তদন্ত করেন বা সেটাকে ঠিক করার জন্য সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয় না এবং সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা সেটাও আসলে নজরদারি করছে না, ফলে দুর্ঘটনা কিন্তু পরের বছর দেখা যায় একই রকম দুর্ঘটনা আরেকটা ঘটছে। লোকনির্ভর রেল চলাচল থেকে সরে এসে প্রযুক্তি সহায়তায় বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রায়শই দুর্ঘটনা ঘটছে, এটা বড় কারণ হলো এখনো পর্যন্ত আমাদের যে সিগন্যালিং ব্যবস্থাটা এটা এখনো অনেক বেশি মানুষ নির্ভর। কারণ হচ্ছে মানুষ ভুল করলে সেটাকে আমরা আটকাতে পারছি না। উন্নত বিশ্বের থেকে বাংলাদেশের রেল ব্যবস্থাপনা অনেক দুর্বল বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। জালিয়াতির মাধ্যমে রংপুরের গঙ্গাচড়ায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির 22 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত শুরু করেছে কমিটি। দাবদাহের মাঝে বৃষ্টির দেখা মিললেও কমেনি গরমের তীব্রতা। তবে আবহাওয়া অফিস জানিয়েছে রোববার থেকে টানা বৃষ্টি হতে পারে, যা সহনীয় করবে তাপপ্রবাহ। মে মাস জুড়ে সারা দেশে বৃষ্টির পাশাপাশি কিছু জায়গায় শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও দিয়েছেন আবহাওয়াবিদরা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। গ্রীষ্মের দাবদাহে যখন প্রাণ ওষ্ঠাগত, এক পশলা বৃষ্টির জন্য চারিদিকে হাহাকার। বৃহস্পতিবার রাতে আকাশ ভেঙে বৃষ্টির দেখা মিললেও মধ্য দুপুরে আবারও আগের রূপে ফিরেছে ঢাকা। আবারও কাঙ্ক্ষিত বৃষ্টির আশায় মানুষ, যে বৃষ্টি উত্তপ্ত নগরী ঢাকাকে করবে শীতল। আবহাওয়ার এমন খেয়ালিপনায় জনজীবনে ভোগান্তি চরমে। আমি মনে করছিলাম যে কালকে খুব ঠান্ডা থাকবে আবহাওয়াটা, কিন্তু আমি কাজে আসি দেখি যে গরমটা অনেক অতিরিক্ত বেড়ে গেছে। বৃষ্টিটা হয়তো অনেক জোরে হলে বা অনেকক্ষণ স্থায়ীও থাকলে গরমটা কমতো, সেই হিসেবে আমরা খুব হতাশ। একটু বৃষ্টি হলে ঠান্ডা হলে আমার একটু আরাম হইতো, গরমে তো রিক্সা চালাতে পারি না। বৃষ্টি হচ্ছিল, ভাবলাম আমরা ভিজবো, সকাল তো বৃষ্টি পড়বো, সকাল তো দিয়ে আবার গরম শুরু হয়ে গেছে। আমাদের যে তাপদাহের মধ্যে ডিউটি করা লাগে অল টাইমস, সো আমরা চাইবো যে প্রতিদিন আল্লাহ আমাদের বৃষ্টিটা যেন আমাদের অনুভূত হয়। তবে আবহাওয়াবিদরা বলছেন পরিস্থিতি সহনীয় হতে অপেক্ষা করতে হবে 6 মে পর্যন্ত। তাপপ্রবাহের যে অবস্থা আছে এটা 5-6 তারিখ থেকে অনেকটা প্রশমিত হবে, তাপপ্রবাহটা দেশে অনেক জায়গাতে প্রশমিত হবে এবং এই সময় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে এবং এই মাসে 3 থেকে 5টি শিলাবৃষ্টি সহ হালকা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।
বৈশাখের দাবদাহের মাঝে এক পশলা বৃষ্টি যেন কিছুটা হলেও স্বস্তি এনেছিল নগর জীবনে, কিন্তু এই তাপপ্রবাহের দাপট এখনও কমেনি। তাই তো এই দাপটের অবসানে আবারও সবার চাওয়া মুষলধারে বৃষ্টি, আর সেই প্রার্থনায় এখন যেন নগরবাসী। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। খাগড়াছড়িতে নির্বিচারে উজাড় হচ্ছে পাহাড়ি বনাঞ্চল। এসব গাছ কেটে ইট ভাটায় পোড়ানো সহ বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহার হচ্ছে। এতে একদিকে যেমন ধ্বংস হচ্ছে পরিবেশ এবং অন্যদিকে বিলুপ্ত হচ্ছে বন্যপ্রাণী। এমন পরিস্থিতিতে গাছ কাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান পরিবেশবাদীরা। সহকর্মী অপু দত্তের পাঠানো তথ্য ছবিতে আপন অপুর ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে কয়েকশো প্রজাতির বৃক্ষ নিয়ে গড়ে উঠেছে প্রাকৃতিক বনাঞ্চল। পার্বত্য এলাকায় সংরক্ষিত বন ছাড়া বাকি সব প্রাকৃতিক বন। বনখেকোদের দৌরাত্মে দিনের পর দিন কমছে এ বন। এসব গাছ কেটে ইটভাটা, সমিল সহ বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়। বছরে অন্তত 5 মাসই চলে বনখেকোদের গাছ নিধন। কড়ি গাছ আর শাইয়ার ডুমুর গাছ, চাতা বড়ই, এর মেকাচ্ছ আর কি, ফুলকুচি গাছ, তারপরে জাঁটা বড়ই, তারপরে জাম গাছ কিছু। এই গাছগুলা যাবেন যে বেরি ফেলে এক গাড়িতে মনে করেন 40 মন 42 মন, আমরা সর্বোচ্চ দাম পাই 4000-4200 করে। আর এরকম ধরো না 5-6 মাস চলতে পারে। দিনের পর দিন বনখেকোদের দৌরাত্মে গাছের সংখ্যা কমে আসায় বিলুপ্ত হচ্ছে বন্য পশু পাখি। এতে নেমে আসছে তীব্র দাবদাহের মতো পরিবেশ বিপর্যয়। এখানে পশু পাখি তার নিরাপদ আবাসস্থল হারাচ্ছে, আবার সরীসৃপ জাতীয় প্রাণীগুলো এখানে আর টিকে থাকার কোনো সুযোগ পাচ্ছে না। প্রাকৃতিক এসব বনকে দস্যুদের হাত থেকে রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার দাবি পরিবেশবাদীদের। যদিও বনের গাছ কাটা বন্ধ ও বন রক্ষায় শিগগিরই যৌথ উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে বন বিভাগ। দিন দিন যেভাবে বন কমে যাচ্ছে, বনবৃক্ষের যে প্রজাতিগুলো নষ্ট হচ্ছে, প্রাণী সম্পদ যেভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, এদিকে কিন্তু আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে। না হলে আজকের যে বৈষয়িক পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব আমাদের উপর ছড়িয়ে পড়ছে, এই বিস্তার কিন্তু আরো বাড়বে। আমরা ইমিডিয়েটলি কথা বলে আমরা যৌথভাবে কিছু অভিযান আমরা পরিচালনা করব। এলাকার বনকে রক্ষা করার সাথে এলাকার যে গ্রিনারি, এটাকে যদি আমরা রক্ষা করতে পারি, এখানে যে পর্যটন এলাকা, এই পর্যটকদেরকে আকর্ষণ করার জন্য আমি মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ, পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই পার্বত্য জেলায় বনভূমির পরিমাণ 8500 একর। পরিবেশ বিপর্যয় ঠেকাতে ও পর্যটন শিল্পকে বাঁচাতে এখনই গাছ নিধন বন্ধের দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। রংপুরের গঙ্গাচড়ায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে 22 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার এনামুল কবিরের বিরুদ্ধে। ঘটনা তদন্তে একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করা হয়েছে। এরই মধ্যে তদন্ত শুরু করেছে কমিটি। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন। সরকারের ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে 2010 সালে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করা হয়। 2015-16 অর্থ বছরে এই কর্মসূচির চতুর্থ পর্বে রংপুরের গঙ্গাচড়া উপজেলাকে যুক্ত করা হয়। কর্মসূচি বাস্তবায়ন কমিটি যাচাই বাছাই শেষে 4টি ব্যাচে 3047 জনের তালিকা চূড়ান্ত করে। কিন্তু নিয়োগ দেওয়ার কথা বলে আরও 1072 জন যুব যুবতীদের কাছ থেকে জনপ্রতি 40,000 টাকা করে নিয়ে সরকারের কাছ থেকে 4119 জনের নাম দেখিয়ে বরাদ্দকৃত অর্থ তোলেন তৎকালীন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার এনামুল কবির ও তার চক্ররা। পরে ওই অতিরিক্ত নিয়োগ দেয়া প্রার্থীরা মাসিক বেতন ভাতা না পাওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ তোলেন তাদের পাওনা তুলে নেওয়ার। আমাকে সিপো দিছে, কিন্তু যখন আমি এই রেভিনিউ স্ট্যাম্প বসে যাই তখন দেখি আমার জায়গায় অন্যজনকার বসা আছে। ওরা বলে যে আমি নাকি নকল, আর আমার টাকা ওরা ওইভাবে অফিস স্টাফরা তুলে নিছে। অনেকে টাকা পায়নি এখনো। এটা তদন্ত আমি শুনছিলাম তদন্তের মাধ্যমে আছে, তদন্ত চলছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চিঠিতে দেখা যায় এই প্রকল্প বাস্তবায়নে 43,80,80,000 টাকা বরাদ্দ থাকলেও ওই কর্মকর্তার চক্রটি 4119 জনের নাম দেখিয়ে 66,81,600 টাকা উত্তোলন করে। তদন্তে 22,14,13,800 টাকা চাকরি প্রার্থীদের ব্যাংক হিসেবে লেনদেন না করে তৎকালীন যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার এনামুল কবির নিজ নামে উত্তোলন করা ছাড়াও অন্য
শিরোনামে হস্তান্তর করে। এই ঘটনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল মজুমদারকে আহ্বায়ক ও যুগ্ম সচিব লিয়াকত আলীকে সদস্য সচিব করে 5 সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করা হয়েছে। তারা তদন্ত কাজ শুরু করলেও মিডিয়ায় কথা বলতে রাজি হয়নি। বললাম যে এখন সময় নেই, বলার এখনো হয় নাই, বলবো না আমরা আপনাদেরকে ডাইকার বিষয়টি অনেকটা আড়াল করার চেষ্টা করেন রংপুরের যুব উন্নয়নের উপপরিচালকও। না, এটা আমার বলার কোনো এখতিয়ার নাই, স্যাররা আছেন। ক্যামেরার সামনে কথা বলতে না চাওয়া অভিযুক্ত খন্দকার এনামুল কবির নিজেকে নির্দোষ দাবি করেন। ও বেতন পায় নাই, ও তো আমার উপর ক্ষুব্ধ। ও তো আগে বয়স কম দিয়ে ঢুকছে, ওকে যেই উদাহরণ দেয়। এখন তো এইটা ভাই আমি করি নাই, আমি আসে তো যাচাই বাছাই করে ও সামনেই বলতেছি। ন্যাশনাল কর্মসূচি প্রকল্পে আর্থিক অনিয়ম হলে অভিযুক্তদের শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। বিশ্বকাপের প্রস্তুতি ভালোভাবেই শুরু করলো বাংলাদেশ। প্রথম টি-20তে জিম্বাবুয়ের বিপক্ষে 8 উইকেটের জয় টাইগারদের। যানজট, শৌচাগার সহ নানা সংকটে থাকা খুলনা আন্তজেলা বাস টার্মিনালের সংস্কার কাজ শেষ হয়েছে 55%, কিন্তু সংকট সমাধানে কোনো প্রভাব পড়েনি এখনো। এর পেছনে অপরিকল্পিত সংস্কারকে দায়ী করছেন মোটর শ্রমিক ইউনিয়ন নেতারা। যদিও দায়িত্বরতদের দাবি, এসব সংকট সমাধানে অপেক্ষা করতে হবে প্রকল্পের কাজ শেষ হওয়া পর্যন্ত। খুলনা থেকে নূর ইসলাম রকির প্রতিবেদন। ময়লা আবর্জনার স্তূপ, নেই যাত্রীদের বসার ব্যবস্থা ও শৌচাগার, রয়েছে নিরাপত্তার শঙ্কা। যত্রতত্র বাস পার্কিংয়ে বাড়ছে যানজট। এমন চিত্র খুলনার আন্তজেলা বাস টার্মিনালটির, যা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড নামে পরিচিত, যেখান থেকে দেশের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সকল বাস চলাচল করে। 1985-86 সালে নির্মিত এই বাস টার্মিনালটি 40 বছর পর 12 কোটি 90 লাখ টাকা ব্যয়ে সংস্কারের উদ্যোগ নেয় সরকার, যেটির কাজ শুরু হয় গত বছরের শেষের দিকে। কিন্তু এরই মধ্যে 55% কাজ শেষ হলেও এখনো মেলেনি কোনো সুফল। স্থানীয় মোটর শ্রমিক ইউনিয়ন নেতাদের অভিযোগ, টার্মিনালটি অপরিকল্পিতভাবে সংস্কার করায় যানজট নিয়ন্ত্রণে নেই কোনো অগ্রগতি। অপরিকল্পিতভাবে বাস টার্মিনালটা করা, এইখানে মনে করেন আপনার কাউন্টার ভবনগুলো সব রাস্তার উপরে। একটা ভবন যদি রাস্তার কাউন্টার যদি রাস্তার উপরে থাকে, গাড়ি তো কাউন্টারের সামনে থাকবেই। এই জন্যই এই সোনাডাঙ্গা বাস টার্মিনালের যানজটটা কোনো অবস্থায় আমরা ক্লিয়ার করতে পারতেছি না। যাত্রীদের অভিযোগ, টার্মিনালটিতে নেই বসার ব্যবস্থা, রাস্তার উপর কাউন্টার থাকায় হয়নি যানজট নিরসন। সেই সঙ্গে নির্দিষ্ট গন্তব্যের গাড়ি খুঁজে পেতে যাত্রীদের পড়তে হচ্ছে বিভ্রান্তিতে। সমুদ্রের মধ্যে যে এখানে যে একটু বসবো, বসার মতো কোনো জায়গা নেই, যে একটু বাথরুম যাব, সেটাও একটা পরিবেশ নেই। কাউন্টারের সামনে গাড়ির কোনো নাই, পজিশন নাই, ওঠা গাড়িতে ওঠা নামা, এটা ওই কাউন্টার এক জায়গায়, গাড়ি বেরোয় আর এক জায়গায়। এমন ভাবে গাড়িগুলো পার্কিং করা যে আমরা ওগুলো নির্ণয় করতে পারতেছি না, যে কোনটা আমরা ঢাকার গাড়ি নির্ণয় করতে পারতেছি না। তবে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, 2 বছর মেয়াদী এই প্রকল্পের কাজ 55% শেষ হলেও উদ্ভূত সমস্যাগুলো নিরসনে অপেক্ষা করতে হবে শতভাগ কাজ শেষ হওয়া পর্যন্ত। 2 বছরের প্রকল্পটি নেওয়া হয়েছে। প্রকল্পের আসলে ব্যয় ধরা হয়েছে 12 কোটি 90 লক্ষ টাকা। এর মধ্যে তো নির্মাণ ব্যয় হচ্ছে প্রায় 11 কোটি টাকার মতো নির্মাণ ব্যয়। অলরেডি 50 থেকে 55% কাজ হয়ে গিয়েছে এবং আমরা আশা করছি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে ইনশাল্লাহ কাজটা শেষ করতে পারবো। 2 বছর মেয়াদী এই টার্মিনালের সংস্কার কাজ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। নূর ইসলাম রকি, দেশ টিভি, খুলনা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক প্রাণঘাতী হামলা সত্ত্বেও শুক্রবার হামাসের পক্ষ থেকে এই কথা জানানো হয়। ইসরায়েল ও হামাসের মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ফের মিশরে পৌঁছেছে হামাসের প্রতিনিধি দল। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মাঝেই গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। গাজার পশ্চিম তীরের দেইর আল ঘুসুন শহরের একটি বাড়িতে বন্দুক ও গ্রেনেড নিয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়াও গাজার নুসেইরাত ক্যাম্পে 2 জন সহ বিভিন্ন জায়গায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। ব্রাজিলের চলমান বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 39 জনে।
নিখোঁজ আরও 68 জন। ভারী বৃষ্টিপাতের জেরে দেশটির রিও গ্রান্দে দু সুলে প্রদেশে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের বেশ কয়েকটি সড়ক ও সেতু, ফলে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার স্থানীয় সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, ঝড় বৃষ্টিতে রাজ্যের 4 শতাধিক শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহীন হয়ে পড়েছে কমপক্ষে 24,000 মানুষ। এছাড়া ঝড়ের কারণে ভূমিধস ও নদী ভাঙন দেখা দিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।